আমরা কিন্তু এআই ক্যামেরা বা আইনের বিপক্ষে না। আমরাও চাই আইন মেনে গাড়ি চালাতে, নিরাপদ সড়ক গড়তে। কিন্তু কিছু জিনিস, কিছু কথা না বললেই না। আসলে ধরেন, আমরা আমাদের কথাই হয়তো বা আপনাদের মনে হইতেছে যে আমরা আসলে এআই ক্যামেরার বিপক্ষে বা আইনের বিপক্ষে। আসলে বিষয়টা এরকম না। যে দেখেন, একটা কঠোর আইন পাশ করতে হলে মানুষের কিছু মৌলিক অধিকার, যেগুলি আসলে না দিলেই না। এখন আমাদের অধিকারের কথা যদি আমরা বলা শুরু করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি বলি, তাও শেষ হবে না। কারণ এই পরিমাণে বাংলাদেশের ড্রাইভারদের সাথে বৈষম্য করা হয়। কিন্তু কিছু কিছু মৌলিক অধিকার যা আছে, কিছু কিছু অধিকার যা আছে, এই অধিকারগুলো যদি না দেওয়া হয় আর এই কঠোর আইন যদি পাশ করা হয়, তাহলে আমাদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকবে না। এমনিতে তো আমরা অবহেলিত, এমনিতে তো আমরা মানে বৈষম্যের শিকার। তো তারপরেও যদি এই ধরনের আইন পাশ করা হয়, তাহলে আসলে আমাদের আর কিছু থাকবে না। কেননা যে ঢাকা শহরে এআই ক্যামেরা বেশ কিছু জায়গায় পয়েন্টে বসেছে এবং শৃঙ্খলা ফিরে আসছে সড়কের। কিন্তু একজন চালক, একজন ড্রাইভার যখন গাড়ি নিয়ে সে রাস্তায় বের হয়, সে কখন বাসায় ফিরবে তার কিন্তু কোনো ঠিক থাকে না। কিন্তু ওই ড্রাইভার সাহেবের কি কোনো জায়গায় ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা থাকে না, একটু রেস্ট নেওয়ার ব্যবস্থা থাকে না। তো তাইলে এই ধরনের এআই ক্যামেরা দিয়ে তো আসলে চালকদেরকে হয়রানি করা ছাড়া কিছু না। এটাই আমাদের কথা। আসলে আসলে আমরা এআই ক্যামেরার বিপক্ষে না, বা ট্রাফিক আইন, ট্রাফিক সাইনের বিপক্ষে না। আমরা আমরা এটার পক্ষেই। কিন্তু আমাদেরও তো এই মৌলিক অধিকারগুলি দরকার। অযথা শুধু ওই একাডেমিক সার্টিফিকেট দিয়ে বিচার করলে তো হবে না ভাই। বাস্তবতার দিক থেকেও আপনাদের বিচার করতে হবে। বাস্তবতার দিকটাও একটু তুলে ধরা উচিত। কারণ ড্রাইভার যারা আছি, আমরা তো এদেশেরই জনগণ, আমরা তো বিদেশ থেকে আসি নাই। ধরেন আজকে আমাদের যারা আমাদের প্রবাসী ভাইরা আছে, যারা বিদেশে গেছে, তাদের সাথে যে আচরণটা করা হয় অন্যান্য দেশে, তো সেই আচরণটা যদি আমার দেশে থেকে আমার সাথেই করা হয়, তাহলে ভাই লাভ হলো কি? তাহলে আমারও তো প্রবাসী হয়ে যাওয়া উচিত ছিল, নাকি এই দেশে আমি প্রবাসী হয়ে গেলাম? বুঝলাম না ব্যাপারটা। কারণ আমার যেই জিনিসগুলি, ধরেন আপনি যদি আমাকে পেটে দেন, তখন পিঠে মারলে আমার সহ্য হবে। কিন্তু আপনি যদি আমার পেটেই না দেন, আজকে এই শহরের ড্রাইভারদের যেই ফ্যাসিলিটি, কিছু কিছু কোম্পানি ছাড়া বাকি গভর্নমেন্ট ড্রাইভার যারা আছে তারা ছাড়া এই বাকি যেই ড্রাইভার সাহেবরা আছে, আমরা যারা প্রাইভেট জবগুলি করি, রেন্টে কারের গাড়ি চালাই, ভাড়ায় উবারে, এই অ্যাপস বেসিস যে গাড়িগুলি চালাই, তো তাদের ক্ষেত্রে যদি বিবেচনা করা হয়, যেমন ধরেন একটা উবারের গাড়ি, এই উবারের গাড়ি যেই ড্রাইভার সাহেব চালায়, তিনি যখন গাড়ি নিয়ে রাস্তায় বের হয়, তিনি কখন ফিরবে তিনি নিজেও জানে না। কারণ তার তো একটা টার্গেট থাকে, তার ফ্যামিলি চলে ওটার উপরে। তারপরে প্রত্যেক ড্রাইভার সাহেবের তো আর গাড়ি নাই। দেখা গেছে যে কারো না কারো গাড়ি ভাড়ায় নিছে, অথবা কন্টাক্টে নিছে, তাদের চালাইতে হয়। তো এই টেনশন নিয়ে দেখা গেছে যে সারাদিনই তার স্টিয়ারিংয়ে বসে থাকা লাগে। এখন স্টিয়ারিংয়ে যখন একজন মানুষ বসে থাকবে, কতক্ষণ বসে থাকবেন? আপনার শরীর অবশ হয়ে যাবে, আপনার পা হাত কাজ করবে না, ব্রেন ঠিকমতো কাজ করবে না। তো তখন এই মানুষটা কোথায় গিয়ে একটু রেস্ট নিবে বলেন তো? দেখা গেছে যে তার আধা ঘন্টার রেস্টের দরকার। কোথায় গিয়ে রেস্ট নেবে? ওয়াশরুমের কথা তো বাদই দিলাম। ঢাকা শহরে প্রত্যেকটা মানুষই আমরা জানি যে ওয়াশরুমে যাওয়াটা কতটা মানে বিপজ্জনক এবং কতটা ঝুঁকি আমাদের। এখন ধরেন কোনো বাসায় তো একটা অপরিচিত মানুষকে ওয়াশরুম ব্যবহার করতেও দেয় না, দারোয়ানের যেই সিকিউরিটি গার্ডের যে রুমগুলি থাকে সেখানেও দেয় না। এখন মনে করেন যে একজন ড্রাইভার যে গাড়িটা রেখে কোথাও গিয়া প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসবে, সেই পন্থাটাও তো থাকতেছে না যদি এআই ক্যামেরা এইভাবে চলতে থাকে, বা ওই সার্জেন্টরা যে বুকের ভিতরে ক্যামেরা লাগায় রাখে, মুঠোফোন দিয়ে ভিডিও করে। তো এই ভিডিও মামলার জন্য একজন চালক আসলে কি করতে পারে? এখন আমার কথা হচ্ছে যে যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তারা আসলে একটু আমাদেরকে যদি একটু উত্তরটা দিতেন, তাহলে আমাদের জন্য হয়তো বা ভালো হতো। আমরা আপনাদের বিরোধিতা করতে পারতাম না। আমাদেরকে এটা যদি একটু ক্লিয়ার করতেন যে ঢাকা শহরের এই চালকগুলি কোথায় যাবে ওয়াশরুমে, কোথায় একটু রেস্ট নিবে, কোথায়, যেমন আমাদের ম্যাক্সিমাম ড্রাইভার সাহেবদের দুপুরে লাঞ্চ করা লাগে বাইরে, রাতে খাওয়া লাগে বাইরে, সকালেও খাওয়া লাগে বাইরে। তো সে যে খাবে কোন কোন জায়গায় পার্কিংটা আছে সেখানে রেখে তিনি হোটেলে গিয়ে খাবে, কারণ খাওয়া তো লাগবে হোটেলেই। তো তারপরে খাওয়াটা নাহলে আমি না খেয়ে থাকলাম, কিন্তু ওয়াশরুমে যাওয়ার ব্যাপারটা কী করবেন? রেস্টের বিষয়টা কি করবেন? কারণ কত ঘন্টাই এই ড্রাইভিং সিটে বসে থাকা যায়? কারণ এটা তো একটা দায়িত্বের জায়গা। এমনি নর্মালি আপনি একটা সিটে যদি বসে থাকতে পারেন সেটা আলাদা বিষয়, কিন্তু নর্মালিও আমার জানা মতে একজন মানুষ একটা সিটে 1 ঘন্টার বেশি বসতে পারবে না।
আর সেখানে আমরা তো এই ড্রাইভিং সিটে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। এমনও জায়গা আছে জ্যামে পড়লে 8 ঘন্টা 10 ঘন্টা চলে যায় এই ড্রাইভিং সিটে। এই যে ঈদ সামনে আসতেছে, এই সময় দেখবেন, যদি আপনাদের বিশ্বাস না হয় আমাদের সাথে আইসা একটু ট্রাই করে দেন। কিন্তু আমার কথা হচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা দয়া করে একটু উত্তরটা দিয়ে যাবেন যে আসলে এই ড্রাইভার সাহেবরা এই প্রকৃতির ডাকে সাড়া দিতে ওয়াশরুম ব্যবহার করতে, বা এই যে একটু রেস্ট দরকার, শরীর হাত পা যখন অবশ হয়ে যাবে, তখন এই মানুষগুলি কোথায় যাবে? আপনি এআই ক্যামেরা বসাইছেন, বসায় আপনি মনে করেন যে হিরো সাজছেন, তাহলে এই মানুষগুলাকে জিরো বানানোর কারণটা কি? কারণ এই মানুষগুলো তো এই দেশেরই জনগণ, এই দেশেরই নাগরিক, তাদেরও মৌলিক অধিকার দেশে আছে। এবং আমি এই পেশাটায় থাকে, আমার পুরো ফ্যামিলিটা চলে। কই গভর্নমেন্ট থেকে তো আমি 10টা টাকাও পাই না কখনো, যে আজকে আমার বাসা বাজার নাই, গভর্নমেন্টের বা কোনো জায়গা থেকে আমি একটু কম দামে জিনিস কিনবো, তাও তো আমার পক্ষে সম্ভব না। কারণ আমার যা বেতনের তো সাবজেক্ট বাদ, আমার মজুরির কাঠামোই নাই শ্রম অধিদপ্তরে। একজন ড্রাইভার সাহেবদের কোনো মজুরি কাঠামো নেই, অথচ দেখেন একই ড্রাইভার, যিনি গভর্নমেন্ট আর যিনি প্রাইভেট জবগুলি করে, গভর্নমেন্টের একটা বেতন কাঠামো রয়েছে, তাহলে ওই কাঠামোতে আমাদের স্যালারি দেন, তাও দিবেন না আপনারা। আবার শ্রম অধিদপ্তরে আমাদের জন্য আলাদা কোনো বেতনের কাঠামো নাই, সর্বনিম্ন। ব্যাপারটা বুঝতে পারছেন? সর্বোচ্চ তো নাই, সর্বনিম্নও নেই। তো এই ধরনের বৈষম্য করার মানে কি ভাই? বুঝলাম না। আপনারা শিক্ষিত মানুষ, যারা একাডেমিক সার্টিফিকেট নিয়ে পড়াশোনা করে আসছেন, এসে এই ধরনের স্বৈরাচারে যদি আমাদের সাথে করেন, আমরা আসলে কোথায় যাব? একটু বলে যাবেন আপনারা, দয়া করে।